বাণীব্রত, এই যে কংগ্রেস প্রথম ইংরেজদের অহংকার চূর্ণ হয়েছে, এই বাংলার চূর্ণ করেছে। দ্বিতীয়ত হচ্ছে কংগ্রেস ৭৭ সালে কংগ্রেসের হার হয়েছে। এরপরে সিপিএম ৩৪ বছর পর ২০১১ সালে সিপিএমের হার হয়েছে। এবার তৃণমূলের হারের স্বপ্ন দেখছেন বিজেপি। কোন কোন কারণে বাণীব্রত তুমি মনে করো যে অতীত ঘটনার পুনরাবৃত্তি হবে না, মানুষ আবার তৃণমূলকেই ভোট দেবে? কোন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বাণীব্রত তুমি মনে করো যে বাংলার মানুষ তৃণমূলের অহংকার দেখেও নি আর সে অহংকার চূর্ণ করার কথা ভাবছেও? না, প্রথম কথা খুব পরিষ্কার, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতার যে স্বপ্ন দেখেছিল, যে অহংকার দেশবাসীর কাছে দেখিয়েছিল, ২০২৪-এর লোকসভাতে নরেন্দ্র মোদীর সেই ঔদ্ধত্যকে ভারতবর্ষের জনগণ চূর্ণ করে দিয়েছেন। ২০২৪-এর পরে ২০২৬-এর যে বিধানসভার কথা সম্মানীয় প্রধানমন্ত্রী বলছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিক উন্নয়নের নির্বাচন এটা হচ্ছে। ২০২১ সালের বিধানসভার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিলেন বাংলায়, সেই প্রতিশ্রুতি আমাদের সরকার রক্ষা করেছে। তার ফলাফল আমরা দেখেছি ২০২৪ সালে তৃণমূল কংগ্রেসকে রেকর্ড সংখ্যক আসনে জিতিয়ে বাংলার মানুষ লোকসভাতে পাঠিয়েছে। তার আগের যে লোকসভার নির্বাচন ছিল ২০১৯, সেই ১৯ সালে বিজেপিকে যত আসন লোকসভাতে বাংলার মানুষ দিয়েছিল, তার পরবর্তীকালে বিভিন্ন সাংসদদের ঔদ্ধত্য, তাদের আচার আচরণ, তাদের কাজ করার ভুয়ো স্বপ্ন, ভুয়ো প্রতিশ্রুতি, মানুষ একটা স্বপ্ন দেখার পরে যখন স্বপ্ন থেকে তাদের সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল, মানুষ ১৯-এর পরে ২৪-এর লোকসভাতে কিন্তু বিজেপির অনেক বেশি সংখ্যক সাংসদদের পাঠায়নি। ২০২৪ সাল আমাদের ২৬-এর আগে সর্বশেষ একটা জাতীয় পর্যায়ের নির্বাচন, সেখানে মানুষ আরো বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। না, সেটা আমি বুঝলাম, সবটাই তোমার প্রত্যয়, স্বপ্ন। তুমি একজন তৃণমূল এটা বাস্তব। আমি মানে বলছি তোমার মনে হতে পারে ২০২৪ কোন কোন কারণের জন্য, মানে দেখো তোমাদের যদি উন্নয়ন বা বলি তাহলে প্রাথমিকভাবে একদম প্রকল্পগুলো সব সামনে চলে আসবে। বিভিন্ন রকম প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং সেগুলোর একটা বড় অংশ মানুষের কাছে পৌঁছেওছে। যুবসাথী অনেকে পাননি ঠিকই, এখন উনি বলেছেন পেয়ে যাবেন, কালকেই একটা জনসভা থেকে বলছিলেন। এই প্রকল্পগুলো বাদ দিয়ে আর কোন কোন জায়গায় তোমাদের হারার, মানে যে যে কাজগুলো করেছো যার জন্য হেরে যাওয়া বা অহংকার চূর্ণ হওয়ার সম্পর্ক থাকবেই না একদম? কেন এই কথা বলছি, কারণ বারবার করে একটা কথা আসে যে তৃণমূলের একদম মানে গ্রাসরুট লেভেলের নেতা, সে ২০১১ সালের আগে তার যা জীবনযাপন ছিল, আজকে তার জীবনযাপনের ক্ষেত্রে ব্যাপক রদবদল হয়েছে। কেউ সাইকেলে ঘুরতেন, তিনি গাড়ি কিনেছেন। বাণীব্রত মনে রাখবে, আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন পোড়া বিড়ি কুড়িয়ে তিনবার তিন টান দিত, সেই লোকটা আজকে দামি গাড়ি চলছে। সেই লোকটার ৫তলা বাড়ি, প্রসাদপম বাড়ি, বিভিন্ন জায়গায় গ্রাম পঞ্চায়েত সদস্যদের মধ্যে, আমি ছেড়ে দিচ্ছি বিধায়ক সাংসদদের কথা, তাদের কাছে টাকা পয়সা হয়তো আছে, কিন্তু একদম প্রান্তিক লেভেলের নেতাদের অহংকারটাকে তোমরা কি অহংকার বলে এন্ডোর্স করো না? তোমার দল কি মনে করে না যার বিরাট বাড়ি হয়েছে এই গত ১৪ বছরের মধ্যে? না, আমি গাড়ি হয়েছে, সোনার মোটা চেন পড়ছে, গাড়ি বাড়ি সোনার চেন, এগুলো একটা পারসেপশন। এগুলো কোথাও কোথাও বিজেপির বিভিন্ন প্রধানের গলাতে আপনি পেতে পারেন। প্রশ্নটা সেখানে নয়, প্রশ্ন হচ্ছে যে কোনোদিন গ্রাম পঞ্চায়েত প্রধান আছে, আজকে বিজেপির বিভিন্ন জায়গায় গ্রাম পঞ্চায়েত প্রধান আছে, আপনি তাদের এলাকায় গেলে তাদের আপনি ৫ বছরের যখন করবেন, সম্পত্তি জরিপ করবেন, তাদেরও পরিবর্তন পাবেন। আমি সেটা নিয়ে বলতে চাইছি না, আমি বলছি গাড়ি বাড়ি সোনার চেন এগুলো মানে রাজনৈতিকভাবে ক্ষমতায় আসলে সোনার চেন গাড়ি বাড়ি করা যায়, কোনো ব্যাপার না। আমি একদমই, তুমি তো বললে বিজেপিরও করা যায়। আমি বলছি যে আপনি তৃণমূল কংগ্রেসকে আইসোলেটেড করার চেষ্টা করলেন, যেন বাড়ি সোনার চেন, এটা তো তৃণমূল না। তৃণমূল কংগ্রেস যেহেতু ১৫ বছর সরকারে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই ঝাঁকুনিটা দেন যেন অসততার কালি কারো গায়ে না লাগে। তিনি দলের নেত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার দলের তৃণমূল স্তর পর্যন্ত এই ঝাঁকুনিটা রাখতে চান, যাতে বিভিন্ন দুর্নীতি থেকে তার দল দূরে থাকে। এটা একজন দলের নেত্রী হিসেবে, অভিভাবিকা হিসেবে এটা একটা জেনারেল শাসন। তার সঙ্গে এই কথার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি খুব ভালো করে যদি দেখেন, একটা সাধারণ অবস্থাতে একটা ভালো শাসন বলতে যা বোঝায়, তৃণমূল কংগ্রেসের দিক থেকে বা এই সরকারের দিক থেকে এখনো পর্যন্ত
কিছু কিছু বিক্ষিপ্ত সময় কিছু কিছু ইনসিডেন্ট ছাড়া আপনি যদি অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে তুলনা করেন, দেখুন তুলনা আপনাকে করতেই হবে। আজকে যদি আপনি শাসনের কথা তুলনা করেন, আজকে সংবাদ মাধ্যমে দেখলাম মির্জাপুরে একজন আইনজীবীকে গুলি করে দুষ্কৃতীরা হত্যা করে চলে গেছে, উত্তরপ্রদেশের ঘটনা। আজকে মোদিবাবু যদি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেন, এই সাম্প্রতিককালের আজকালের যে ঘটনা, এই ধরনের ঘটনা বিহার ইউপিতে আকছাড় দেখা যায়, তাহলে সেই আইন শৃঙ্খলা জনিত সমস্যা আজও বাংলাতে এই ধরনের বিষয় বাংলাতে আজও নেই। আজও কিন্তু বাংলাতে সেক্টর 5 বা নিউ টাউনে কর্মরত, আমি স্থানীয় উদাহরণটা দিচ্ছি, যেহেতু আমাদের এখানে একটা স্থানীয় অঞ্চল নিউ টাউন বা কয়েকদিন আগে জানো যে সাইকেলের চেন পেঁচিয়ে একটা মেয়েকে, যখন বেঙ্গল গ্লোবাল সামিট চলছে, জঙ্গলের মধ্যে নিউ টাউনের বুকে তাকে খুন করলো একটা টোটো চালক। আমি আপনাকে, তোমরা কি এই উদাহরণগুলো মানে ভুলে যাও না, দেখতে পাও? আমরা সবসময় সব উদাহরণকে রাখবার চেষ্টা করি, কিন্তু আমরা 100টার মধ্যে 90টা ঘটনাকে সামনে রাখার চেষ্টা করব, ওই 10টা বাদ দিয়ে দেবো। 10টা বাদ কেন দেবো? আচ্ছা। কিন্তু আমি বলবো যে আপনি, আবারও বলছি, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট দেখুন, আইন শৃঙ্খলার কথা আপনি দেখুন, আপনি দেখবেন পশ্চিমবঙ্গ বা কলকাতাকে কেন্দ্রীয় শাসিত বা বিজেপির যে পরিচালিত যে সরকারগুলো আছে তাদের তুলনায় আমাদের রাজ্যকে কেন্দ্রীয় রিপোর্টে এগিয়ে এবার এইটা যখনই আমি তমসাকে জিজ্ঞেস করবো, তমসা হয়তো বলবে যে ওরা তো এনআরসি রিপোর্টে ডেটা দেয় না, কাজেই এনআরসি রিপোর্ট আপডেট হয় না। তাহলে এখানেও আমি একটা বক্তব্য রাখবো যে যেখানে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ইস্যুতে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখে, তাহলে সেখানে না বলছি রিলেটেড এটা। এবং এটা তুমি কেন্দ্র সরকারকে জিজ্ঞেস করো, তুমি টাকা আটকানোর কথা বলছো, দপ্তরের মন্ত্রীকে জিজ্ঞেস করো গিরিরাজ সিং, উনি পরিষ্কার, ওনার একটা দুটো নয়, আমাদের মিডিয়ার কাছে ওনার 10-15টা বাইট আছে, উনি বলছে তৃণমূল দুর্নীতি করেছে, চুরি করেছে টাকা, তার জন্য আমরা টাকা দিচ্ছি না, পরিষ্কার। তোমরা তার এগেইনস্টে কোর্টে যাচ্ছ না? আমরা তো শ্বেতপত্র প্রকাশ করতে বলেছি, উনি করেননি কেন? আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে শ্বেতপত্র প্রকাশ করুন, তখন ওরা করেননি কেন? বেশ।